যদি উড়তে না পারো, তুমি দৌড়াও, তুমি দৌড়তে না পারো, তুমি হাঁটো, তুমি হাঁটতে না পারো, তুমি হামাগুড়ি দিয়েও চলো, কিন্তু তোমাকে আগে যেতে হবে। আজকের ভিডিও মাখন ক্লাস হবে অ্যাকাউন্টিং রেশিওর ওপরে, কারণ এইখান থেকে 15 মার্কস তোমাদের আসছে, আসবে আসবে আসবে। পুরো ভিডিওটা দেখবে, তোমাদের যেখানে ডাউট হবে একদম নির্দ্বিধায় কমেন্ট করো, রিপ্লাই অবশ্যই পাবে। আজকের চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও। এই রেশিওর প্রথম যে পদক্ষেপ, এটা বুঝতে হবে কেন অ্যাকাউন্টিং রেশিও করা হচ্ছে। অ্যাকাউন্টিং রেশিওর সংজ্ঞাটা কি? অ্যাকাউন্টিং রেশিওর সংজ্ঞা বলতে বোঝায়, ধর আমার 2013-তে আমার প্রফিট হয়েছে 1 লাখ টাকা, 2014-তে প্রফিট হয়েছে 1,20,000 টাকা, তাহলে কত প্রফিট আমার ইনক্রিজ করেছে? 20,000 ইনক্রিজ করেছে। ঠিক আছে, 20,000 ইনক্রিজ করেছে মানে আমি যদি পার্সেন্টেজে বার করতে চাই, তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 20,000 আমার ইনক্রিজ করেছে। কতর মধ্যে ইনক্রিজ করেছে দাদা? 1 লাখের মধ্যে ইনক্রিজ করেছে। পার্সেন্টেজ কি করে বের করতে হয়? ইনটু 100। তাহলে আমাকে বের করতে পারবে কত কটা হবে। এখানে দুটো জিরো কাটলো, এখানে দুটো জিরো, এখানে তিনটে জিরো, এখানে তিনটে জিরো, তাহলে আমার 20% কি হলো না, আমার প্রফিট ইনক্রিজ করলো। কত ইনক্রিজ করলো? 2013 থেকে 2014 যখন গেলাম তখন আমার কত প্রফিট ইনক্রিজ করলো না? 20%। তাহলে এই যে আমরা বের করছি কত পার্সেন্ট ইনক্রিজ করছে, কত পার্সেন্ট ডিক্রিজ করছে, এবং আমরা বের করছি কি না একটা ফার্মের ফিনান্সিয়াল পজিশন। ফিনান্সিয়াল পজিশন মানে আমার এই কোম্পানিটা লস যাচ্ছে না লাভ যাচ্ছে। আমি একটা কোম্পানির নাম বলি, টাটা। টাটা নাম শুনেছি সবাই। তো টাটাতে যদি আমি টাকা ইনভেস্ট করতে চাই, দুটো কোম্পানির অপশন দিচ্ছে, টাটা একটা সানুদা এলটিডি, সানুদা কোম্পানি এলটিডি। তোরা কোথায় ইনভেস্ট করবি? একদম সৎভাবে পরিষ্কার কথা, টাটাতে ইনভেস্ট করবি। কোনোদিনই আমার কোম্পানিতে ইনভেস্ট করবি না, কারণ আমার প্রপার্টি নেই, আমার অ্যাসেট নেই। সেই জায়গায় টাটার অ্যাসেট প্রচুর। তাহলে আমরা কি করে টাটাতে ইনভেস্ট করছি? ওর প্রপার্টি জানছি আগে। প্রপার্টিটা কি করে জানবো দাদা? এই অ্যাকাউন্টিং রেশিও দ্বারা জানবো। ঠিক আছে, আমরা একটার সঙ্গে একটা কম্পেয়ার করবো। যে আমরা যেরকম বলি, কথায় কথা বলি, মা দিদি আছে, ধর সব থেকে ভালো রান্না করে হচ্ছে দিদি। ঠিক আছে, এবার দিদিকে মায়ের থেকে আলাদা করছিস কিভাবে? তার রান্নার দিক দিয়ে কম্পেয়ার করছিস, তবে তো হচ্ছে। এই যে কম্প্যারিজন যখন করছি তখন অ্যাকাউন্টিং রেশিও বের করবো। যখন কারোর সঙ্গে কারো কম্পেয়ার করবো, বাট কোনোদিন নিজের সঙ্গে কারো কম্পেয়ার করিস না, অঙ্কের ক্ষেত্রে বলছি। নিজের সঙ্গে যখনই কম্পেয়ার করবি তার মানে মনে রাখবে জীবনে ফেলিয়ার ছাড়া আর কিছুই হবে না। কারণ হাইলাইটার অ্যান্ড এ পেন্সিল নেভার বি এ সেম। একজন হাইলাইটারের কাজ আলাদা, একজন পেন্সিলের কাজ আলাদা, তাই না? তাহলে কম্পারিজন যদি করতে হয় তাহলে অ্যাকাউন্টিং রেশিওর কম্পারিজন করো, বাট কোনো নিজেদের মধ্যে পার্সোনালি কম্পারিজন করো না। ক্লিয়ার? তাহলে অ্যাকাউন্টিং রেশিও কি বলছে? অ্যাকাউন্টিং রেশিও হুইচ ইজ ফর্ম অন দ্য বেসিস অফ টু ফিনান্সিয়াল ডেটা। আমি এখনই বললাম 2013 2014 ফিনান্সিয়াল ডেটা দুটো আছে। হ্যাভিং এ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ, মানে অনেকটা মিল আছে আবার অনেকটা আলাদাও আছে। কারণ আমার 2013 1 লাখ টাকা প্রফিট হতে পারে, 2014-তে আমার ওটা 1.5 লাখ টাকা প্রফিট হয়ে যেতে পারে, আবার 2015-তে 1 কোটি টাকা প্রফিট হয়ে যেতে পারে। তাহলে কতটা বাড়লো প্রফিট, সেটার উপরে আমাদের কোম্পানি বা একটা ফার্ম নির্ভর করছে। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? মানে কত পার্সেন্ট বাড়লো, কত রেশিও হলো, এই জিনিসপত্র দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং রেশিওতে। কারণ আমি যাতে বলতে পারি, যারা ইনভেস্টার আছে আমার কোম্পানিতে, যারা ইনভেস্ট করতে চাইছে, তারা বলতে পারি যে দেখো আমার ভাই 2014-তে আমি 10 টাকা নিয়ে শুরু করেছিলাম, আজকে 2024 হয়ে গেছে, আমার কোম্পানির টার্নওভার হচ্ছে 200 কোটি টাকা। এই যে 10 টাকা থেকে 200 কোটি এলাম আমি, এটা কি কিসের থ্রুতে এলাম? অ্যাকাউন্টিং রেশিওর থ্রুতে এলাম। কি করে 200 কোটি হলো, কি করে আমি দেখতে পাচ্ছি? এই অ্যাকাউন্টিং রেশিও দ্বারা দেখতে পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? হলো? তাহলে যদি বলি বৈশিষ্ট্য কি, অ্যাকাউন্টিং ইনফরমেশনটাকে, মানে যে ইনফরমেশনটা পাচ্ছি সেটাকে সোজা করে বুঝিয়ে দেওয়া। যে ভাই আমার কোম্পানিতে তুমি টাকা ইনভেস্ট করবে কেন? দেখে না আমার নেট প্রফিট কত আছে। বলিস না তুই আমার কোম্পানিতে ইনভেস্ট করবি কেন? যদি আমার কোম্পানির নেট প্রফিট ভালো থাকে তবে তো তোমরা ইনভেস্ট করবে, আর যদি নেট প্রফিট খারাপ থাকে তাহলে ইনভেস্ট করবে না। আমার যদি নেট লস থাকে, আমার যদি কোম্পানি লোনে চলে, কোনো ব্যক্তি ইনভেস্ট করবে টাকা? করবে না। আমি তাদেরকে, যারা ইনভেস্ট করতে চাইছে তাদেরকে একটা সিম্পল অ্যাকাউন্টিং ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ভাই আমার কোম্পানি দেখে নাও, এইটা হচ্ছে আমার কোম্পানি, এই হচ্ছে আমার লাভের পার্সেন্টেজ, তুমি ইনভেস্ট করতে চাইলে করো, না করতে চাইলে যাই রামজি। ঠিক আছে? 2 নম্বর, অ্যানালাইজ দ্য প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস। এখনই বললাম না 20% প্রফিট বেরোলো আমার, তাহলে প্রফিটটা ক্যালকুলেট করতে অ্যাকাউন্টিং রেশিও কাজে আসছে, হ্যাঁ কি না? 3 নম্বর, ইন্টার ফার্ম অ্যান্ড ইন্ট্রা ফার্ম কম্পারিজন করতে। যেরকম একটা কোম্পানির সঙ্গে আরেকটা কোম্পানি, ধর আমি একটা কোম্পানি, আমার একটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে সানুদা কমার্স ক্লাসেস, এরকমই একটা সিমিলার কমার্স আর একটা কোনো ক্লাসেস আছে, সে একটু ডেভেলপ করছে, আমি ওটা কিন্তু দেখবো অবশ্যই। আমি ভাবিস না যে আমি আমার কম্পিটিশন যারা কম্পিটিটর আছে তাদেরকে দেখি না, অবশ্যই তাদেরকে আমি ফলো করি, কারণ তাদের কাছ থেকে আমি নতুন নতুন জিনিস শিখি। ঠিক আছে? এটা ভাবিস না যে আমি রাজু তারাকে দেখি না, আমি রাজু তারাকে নিজে ফলো করি। ঠিক আছে? তার মানে আমি ওর কাছ থেকে কিছু নিয়ে আমি নিজের মধ্যে কিছু ইমপ্লিমেন্টেশন করে নতুন কিছু বানালাম। তার মানে ইন্ট্রা ফার্ম আর ইন্টার ফার্ম বলতে একটা জিনিস বোঝাচ্ছে, ইন্ট্রা মানে নিজের ফার্ম,
নিজের ফার্মের সঙ্গে ইন্টার ফার্মের একটা কম্পারিজন করতে হবে। মানে ওর ইনস্টিটিউটটা যদি আমার এখন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কামায়, তাহলে আমার ইনস্টিটিউট আজকে 20,000 টাকা কামাবে কেন? তার মানে নিশ্চয়ই আমার মধ্যে কিছু একটা কম্পারিজন আছে, কিছু একটা আমার মধ্যে একটা জিনিস নেই, সেটার জন্য আমি 20,000 টাকা কম কামাচ্ছি, হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে? তো ওই 20,000 টাকা কেন কম কামাচ্ছি ওইটা নির্ধারিত করবে অ্যাকাউন্টিং রেশিও। ক্লিয়ার? To ascertain the financial strength and weakness of the business, I think it is very much clear to you that financial strength আর weakness মানে কি বলতে চাইছে, মানে কোন কোম্পানিটা স্ট্রেংথ ভালো আছে, কোন কোম্পানিটার স্ট্রেংথ কম আছে। ঠিক আছে, এবার তুই দেখলেই বুঝতে পারে যাবি। টাটা কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার যখন দেখবি তুই ছিলাম ওরে বাপরে বাপ দারুণ রে ভাই, এসি মেসি সব রয়েছে। আর তুই আমার যখন ঘরটাতে ঢুকি 2টো ফ্যান ছাড়া 2টো লাইট ছাড়া কিছুই নেই, হ্যাঁ 3টে লাইট ছাড়া কিছুই নেই। তার মানে তুই ইনফ্রাস্ট্রাকচার দেখেও ইনভেস্ট করবি টাকা পয়সা, হ্যাঁ কি না? তাই নাকি? টু ডিটারমাইন দ্য লিকুইডিটি অ্যান্ড শর্ট টার্ম সলভেন্সি অ্যান্ড লং টার্ম সলভেন্সি। লিকুইডিটির কথাটা অর্থ কি? ধর বাই চান্স টাটা কোম্পানি ডুবে গেল, তাহলে ওর কি ক্ষমতা আছে যারা ইনভেস্ট করেছিল টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার? এটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি মানে হচ্ছে, আমরা লিকুইড মানে কি জানি? তরল। তো লিকুইডিটি মানে হচ্ছে ওই পেমেন্ট করার ক্ষমতা আছে কি নেই ওর। যদি ইনভেস্ট করি, যদি লস হয়ে যায়, আমার টাকাটা ফেরত পাবো না পাবো না? আগে মানুষ এটা দেখে, যেখানে যা মানুষ আগে সিকিউরিটি দেখে, হ্যাঁ কি না? আমি সিকিউর কিনা এই জায়গাটাতে, বা আমি যে মানুষের সঙ্গে মিলছি সেটা সিকিউর কিনা, বা যেখানে আমি ইনভেস্ট করি সেটা সিকিউর জায়গা কিনা। আমি তো চিট ফান্ডে ইনভেস্ট করতে পারি, লক্ষ্মী চিট ফান্ড, ফির হেরাফেরি পারি কিনা? দেখেছিস ফির হেরাফেরি? ওই লক্ষ্মী চিট ফান্ডে ইনভেস্ট করতে পারি, তাহলে পরের দিন দেখবি কোম্পানিটা গায়েব, লোকটা দেখছি লুঙ্গি পরে ঘুরছে। প্রথম দিন স্যুট পরে ঘুরছিল, তারপরের দিন লুঙ্গি পরে ঘুরবে। 21 दिन में ना, 21 दिन में पैसा डबल, वैसा स्कीम में मत जाओ। যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে দেখতে হবে কোম্পানিটা কথা ইনভেস্ট করছো। ঠিক আছে, লিকুইডিটি মানে হচ্ছে ওকে আমার টাকা শোধ করতে পারবে শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য ক্ষমতা আছে, এটা হচ্ছে শর্ট টার্ম বা লং টার্ম সলভেন্সি। এরপরে আসবে পুরো ডিটেলসে যে কি কি বলতে চাইছে অ্যাকাউন্টিং রেশিও, ফর্মুলা, অঙ্ক সবকিছু। কারণ এই চ্যাপ্টারটা থেকে তোদের এমসিকিউ আসবে 15 নাম্বার, 15 মার্কসের একটা এমসিকিউ আসবে, একটা নয় মানে 15 মার্কসের টোটাল এমসিকিউ আসবে। এর মধ্যে থাকতে পারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অ্যাসারশন রিজন, যা কিছু থাকতে পারে, কেস বেস স্টাডি থাকতেই পারে। তো এইটা কিন্তু ভালো করে দেখতে হবে। তো এই আইডিয়াল রেশিওটা কি, মানে আমার বাজারে কিরকম রেট চলছে বা এটা স্ট্যান্ডার্ড কতটা। ধর আমি এখনই একটা এক্সাম্পল দিই, কম বেশি একটা বিরিয়ানির প্লেটের দাম হচ্ছে কম বেশি 100 থেকে 150 টাকার মধ্যে। ভালো করে জানিস চিকেন বিরিয়ানি যদি খাস তাহলে ভাই 100 থেকে 150 টাকার মধ্যে হচ্ছে চিকেন বিরিয়ানি। 100 হতে পারে, 150 হতে পারে, বাট নট মোর দ্যান দ্যাট। শুধু বিরিয়ানি খাস, চিকেন চাপ ওগুলো খেলে আলাদা পয়সা, তাই তো? এটা স্ট্যান্ডার্ড আছে সব জায়গাতে, কলকাতা বল, আমাদের দুর্গাপুরে বল, আসানসোলে বল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তুই যখনই বলবে 250 টাকা, তুই নিবি জায়গাটা? 250 টাকা যদি বলে কেউ নেবে না, মানে একটা স্ট্যান্ডার্ডে বেশি চলে যাচ্ছে না, ওরা নিবি কি? নিবি না। তার মানে আইডিয়াল রেশিও বলছে এটা থাকা উচিত, এই রেটটা থাকা উচিত। এটা বেশি হয়ে যাওয়া মানে তোমার লস হতে পারে, কম হয়ে যাওয়া মানেও লস হতে পারে, তাহলে এর মধ্যে থাকা উচিত। আইডিয়াল রেশিও মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছে, একটা কমন স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছে। এটা ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টিং রেশিওরা কি করছে, একটা স্ট্যান্ডার্ড দিচ্ছে। 100 টাকা 150 টাকা, কেন কি করে দিচ্ছে 100 টাকা 150 টাকা? একটা বিরিয়ানির দাম কি করে দিচ্ছে 100 150 টাকায়? ওরা নিশ্চয়ই বানাচ্ছে বিরিয়ানিটা, একটা এক্সপিরিয়েন্স তৈরি করতেছে, হ্যাঁ আমার 100-150 টাকার মধ্যে কি আমার 60 টাকা 70 টাকার মধ্যে একটা বিরিয়ানি হয়ে যাচ্ছে, তার মানে আমার 40 টাকা লাভ আরামসে হয়ে যাচ্ছে। তার মানে কি ওরা একটা এক্সপিরিয়েন্স থেকে বলছে এবং একটা রিসার্চ থেকে বলছে যে ভাই আমার 100 টাকা 150 টাকার মধ্যে আমার বিরিয়ানি আমি বিক্রি করতে পারবো। বুঝতে পারছিস না? পারছিস না? তার মানে আইডিয়াল রেশিওটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিচ্ছে যে ভাই তুই এর থেকে বেশি নিতে পারবি না। যেরকম এখনই বললাম দুধের দাম হচ্ছে 2 লিটার 60 টাকা লিটার অন অ্যান অ্যাভারেজ। তো এবার আমি কোনো জায়গায় দেখছি যে 80 টাকা 90 টাকা লিটার, কান বলবো ভাই আমি 80-90 টাকা লিটারে দুধ নেবো না, আমাকে 60 টাকা লিটার সব জায়গায় চলছে, 60 টাকারই দাও। আবার যদি তুই 30 টাকা নিতে যাস তাহলে জলই পাবি, জলে দুধ পাবি, একটু ঠেকি দেবে দুধটা, তাহলে ওই দুধ খেয়ে লাভ নেই কোনো। তার মানে যেটা স্ট্যান্ডার্ড বা একটা আইডিয়াল কি করছে, একটা স্ট্যান্ডার্ড সেট করছে, যে স্ট্যান্ডার্ড অনুযায়ী রেশিওটা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়। আইডিয়াল মানে যেটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিচ্ছে। ঠিক আছে, তোর বাবা যেমন তোকে একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছে, রাত 9টা বা 10টার পরে বাইরে বেরোবি, তোর ঠ্যাংগুলো ভেঙে উপরে ঝুলিয়ে দেবো, এটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে। ঠ্যাংগুলো ভেঙে উপরে ঝুলিয়ে দেবে, কি বাবা তোর বাবার ঠ্যাংগুলো ভেঙে তোর ঠ্যাংগুলো ভেঙে উপর ঝুলিয়ে দেবে। এবার অন দ্য বেসিস অফ সোর্স এটা রেশিওকে ভাগ করা হয়েছে, আরো অনেক কিছু সোর্স আছে, বাট আগে এটা বোঝ বা এটা বোঝো অন দ্য বেসিস অফ সোর্সে কি বলেছে,
ব্যালেন্স শিট রেশিও, ব্যালেন্স শিট রেশিওর মধ্যে এই কটা আইটেম আসবে, এই কয়টা আইটেম আগে কপির মধ্যে নোট করে নাও। কি কি? কারেন্ট রেশিও, কুইক রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, প্রপার্টি রেশিও, এগুলো লিখে নাও, এগুলো লিখে নাও, এগুলো আসবে, ঠিক আছে? রেভিনিউ স্টেটমেন্ট রেশিওতে বলতে গেলে কি বোঝায়? এইগুলো আসবে, গ্রস প্রফিট, অপারেটিং রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ঠিক আছে? অঙ্ক দেবো, পরে দেবো। আর মিক্সড রেশিওর মধ্যে কোনগুলো পড়ে? এইগুলো পড়ে। ক্লিয়ার? এইগুলো হচ্ছে মিক্সড রেশিওর মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে যেটা বুঝবো, ক্লিয়ার হয়েছে এটুকু? এবার আমরা বুঝবো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টিং রেশিও। এটা না লিখলেও হতো, লিখেছিস খুব ভালো কথা, তোমরা লিখেছো খুব ভালো কথা। যদি না লেখো অন দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন, ওটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা কার আন্ডারে পড়ে, এই জিনিসটা বুঝে গেলে অ্যাকাউন্টিং রেশিও পুরো মাখন হয়ে যাবে, জল হয়ে যাবে। ক্লিয়ার? অন দ্য বেসিস অফ অবজেক্টিভ যদি বলি, তাহলে এইটাই গুরুত্বপূর্ণ। এইটাই তোমরা স্ক্রিনশট বা কপির মধ্যে নোটস করে নাও, কারণ এইটা পরীক্ষার সময় আসবে যে এটা কোন রেশিওর মধ্যে পড়ছে, লিকুইডিটি, সলভেন্সি না অ্যাক্টিভিটি না প্রফিটেবিলিটি। তো লিকুইডিটির মধ্যে পড়ছে কারেন্ট রেশিও আর লিকুইড রেশিও। লিকুইডিটির মেন মোটিভ কি বা মেন অবজেক্টিভ কি? লিকুইডিটির মেন অবজেক্টিভ হচ্ছে শর্ট টার্ম যে লাইবিলিটিগুলো আছে, শর্ট টার্ম লাইবিলিটিগুলো পূরণ করার জন্য কে আছে? লিকুইডিটি রেশিও। কথাটা বোঝা গেল? আরেকবার বলি, শুনে নাও। লিকুইডিটি রেশিও মানে হচ্ছে শর্ট টার্ম অব্লিগেশন বা শর্ট টার্ম লাইবিলিটিগুলো পেমেন্ট করার ক্ষমতা আছে কোম্পানির, হ্যাঁ কি না, সেটা দেখবে লিকুইডিটি রেশিও। কেমন? শর্ট টার্ম লাইবিলিটিগুলো, মানে আমাদের যেমন ছোট ছোট শখ থাকে জীবনে, এই ফুচকা খাবো, এই ঘুরতে যাবো, এই মোমো খাবো, সেগুলো কি শর্ট টার্ম নিড। আর লং টার্ম নিড কি? আমি একটা স্কুটি কিনবো। তাহলে শর্ট টার্ম নিডগুলো পূরণ করার ক্ষমতা আছে। কোম্পানি তোমাকে মোমো খাওয়াবে না, ফুচকা খাওয়াবে না, কোম্পানি তোমার দেখছে যে হাতে কি ক্যাশে কনভার্ট হয়ে যাবে টাকাটা, সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও। শর্ট টার্ম অব্লিগেশন বা শর্ট টার্ম লাইবিলিটিগুলো কি বা শর্ট টার্ম ডেটগুলো কি পরিপূর্ণ করার ক্ষমতা আছে কোম্পানির, সেটা দেখছে লিকুইডিটি রেশিও। ঠিক আছে? সলভেন্সি রেশিও, এই সলভেন্সি রেশিও, সলভেন্সি রেশিও মানে হচ্ছে লং টার্ম নিড গুলো। ওই যে এখনই আমার একটা ছাত্রীর স্কুটি চাই, সম্ভব না, এখন ক্লাস 12 এ স্কুটি কিনবে না, 18 বছর হোক তারপর স্কুটি চালাবে। ঠিক আছে? তো লং টার্ম নিডস বা লং টার্ম লাইবিলিটি গুলো কোনগুলো? যেগুলো কোম্পানির লং টার্ম লাইবিলিটি, লং টার্ম ডেট, যেমন লং টার্ম লোন, এইগুলো হচ্ছে লং টার্ম অব্লিগেশন যারা পূরণ করবে তাদেরকে বলা হয় সলভেন্সি রেশিও। কি রেশিও? কি রেশিও? জোরে কথা হবে, কি জোরে কথা হবে, আরো জোরে কথা হবে। সলভেন্সি রেশিও। লং টার্ম নিডস বা লং টার্ম ডেট যে পূরণ করবে তার নাম কি? সলভেন্সি রেশিও। আচ্ছা, কোম্পানির কত অ্যাসেট আছে, ওই অ্যাসেট গুলো কিভাবে ইউজ হচ্ছে সেটাকে দেখবে অ্যাক্টিভিটি রেশিও। অ্যাসেট মানে কোম্পানির কতগুলো বিল্ডিং আছে, কতগুলো ফার্নিচার আছে, কতগুলো ট্রাক্টর আছে, কতগুলো জেসিবি আছে, ঠিক আছে, তো সব দেখবে কে? আমার অ্যাক্টিভিটি রেশিও। কতগুলো নীল ড্রাম আছে, সব দেখবে কে? অ্যাক্টিভিটি রেশিও। ঠিক আছে? নীল ড্রাম, লাল ড্রাম, সিমেন্ট যতগুলো আছে সব দেখবে অ্যাক্টিভিটি রেশিও। কত অ্যাসেট আছে আমার কাছে, কত ট্রাক আছে, সব দেখবে অ্যাক্টিভিটি রেশিও। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? ভেরি গুড। এরপরে আসছো প্রফিটেবিলিটি রেশিও। মানে আমি এখানে জায়গা পাইনি বলে উপরে লিখেছি প্রফিটেবিলিটি রেশিও, মানে শুরু করেছিলাম এইটুকু ভাবে, ভেবেছিলাম শেষ হয়ে যাবে, বাট হয়নি। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে কি করবে না, মেন আর্নিংস কি, প্রফিট আর্নিং করার ক্ষমতা কত আছে কোম্পানির। তাহলে যতগুলো প্রফিট আছে, গ্রস প্রফিট, নেট প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে যত প্রফিট বের করার ক্ষমতা কোম্পানির আছে কিনা সেটা দেখবো প্রফিটেবিলিটি রেশিওতে। ঠিক আছে? প্রফিটেবিলিটি রেশিওতে দেখবো যে কোম্পানির প্রফিট করার ক্ষমতা কত আছে কত নেই। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই অ্যাক্টিভিটি রেশিও কি করে বুঝবো যেটা অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে পড়ছে? দেখো প্রত্যেকটা নিচে টার্নওভার লেখা আছে, যখন প্রত্যেকটা রেশিও নিজে টার্নওভার লেখা থাকবে তখন ওটা বুঝে নেবো অ্যাক্টিভিটি রেশিও। কোন রেশিও? কোন রেশিও? প্রত্যেকটা রেশিওর আন্ডারে যখন টার্নওভার লেখা থাকবে তখন এটা কোন বলবো, কি বুঝবো? টার্নওভার রেশিও, এই অ্যাক্টিভিটি রেশিও। আর প্রফিট যেখানে নামটা মেনশন থাকবে সেখানে কি বুঝবো? প্রফিটেবিলিটি রেশিও। ক্লিয়ার কনসেপ্ট না? কনসেপ্ট ক্লিয়ার না? এরপরে আসবো ফর্মুলা বেসিস, যে ফর্মুলা কি হবে না হবে। আমি আজকে পুরোটা কোনোদিনই কমপ্লিট করতে পারবো না, বাট যতটুকু পারবো আজকে কমপ্লিট করবো। পরপর 2টো পার্ট বা 3টে পার্ট বেরোবে, ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা। রেশিও, যেই লিকুইডিটি রেশিও মনে হচ্ছে শর্ট টার্ম নিডস গুলো পূরণ করবে না করতে পারবে না, সেটা দেখবো হচ্ছে লিকুইডিটি রেশিওতে।
তো এটা কারেন্ট রেশিও আর অ্যাসিড টেস্ট রেশিও, কুইক রেশিও বা এটাকে বলা হয় লিকুইড রেশিও। এই দুটো রেশিও নিয়ে অঙ্ক হবে, এই দুটো রেশিও নিয়ে এমসিকিউ আসবে একদম 100% শিওর শট। এই দুটো পার্ট নিয়ে একটা থেকে দুটো এমসিকিউ অবশ্যই আসবে, তাই এই দুটো রেশিও ভালো করে মনে রাখতে হবে, কারণ এই দুটো প্রত্যেকবারে আসে। এবারে তোমাদের নিউ সিলেবাস, তবে নিউ সিলেবাস থেকে আমার মনে হয় এটা অ্যাজাম্পশন যে এই কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও বা কারেন্ট রেশিও থেকে ফর্মুলা দিতে পারে, বলতে পারে কোনটা কারেন্ট রেশিও, কোনটা কারেন্ট অ্যাসেট, কোনটা কারেন্ট লায়াবিলিটি। দেখে নাও ভালো করে। কারেন্ট রেশিওর একটা আইডিয়াল রেশিও, আইডিয়াল আমি আগের কথাটা বললাম, আইডিয়াল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হলে ভালো হতো, তাহলে কোম্পানিটা ভালো চলবে। এই স্ট্যান্ডার্ড রেশিওটা হচ্ছে 2:1। 2:1 যদি হয় তাহলে কোম্পানিটা ভালো চলবে, এটা এমসিকিউ তে দেবে অবশ্যই। কুইক রেশিওতে হচ্ছে 1:1। কত? 1:1 আইডিয়াল রেশিও, এটাকে বলা হয় আইডিয়াল রেশিও। আইডিয়াল রেশিও কত না কারেন্ট রেশিও 2:1, কুইক রেশিও হচ্ছে 1:1। আচ্ছা, এরপরে আসছি ফর্মুলাতে। কি হচ্ছে সমস্যা? হ্যাঁ, বিআর মানে যে বিল রিসিভেবল, বিআর মানে যে বিল রিসিভেবল, বিপি মানে যে বিলস পেয়েবল। বলে দিচ্ছি, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি হচ্ছে কারেন্ট রেশিওর ফর্মুলা। কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি, আমার সঙ্গে বলো, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট কোনগুলোকে বলে? স্টক, ডেটর্স। বিআর মানে হচ্ছে বিল রিসিভেবল, প্রভিশন ফর ডাউটফুল ডেট, মার্কেটেবল সিকিউরিটি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, প্রিপেড এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম, ক্যাশ বা ব্যাংক। এছাড়াও অনেক কিছু কারেন্ট অ্যাসেটসের মধ্যে পড়ে। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কোনগুলো পড়ে? ক্রেডিটার্স, বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার নয়, বিলস পেয়েবল, শর্ট টার্ম লোন, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ইএক্সপি মানে হচ্ছে এক্সপেন্সেস, প্রভিশন ফর ট্যাক্সেশন এবং প্রি রিসিভড ইনকাম। এটাকে বলা হয় কারেন্ট অ্যাসেটস, এটাকে বলা হয় কারেন্ট লায়াবিলিটি। 2 নম্বর পয়েন্ট, কুইক রেশিও, লিকুইড রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও। এবার কারোর নাম যদি শুভদীপ হয়, তার ঘরে ডাকে শুভ, তার বন্ধুরা একটা নাম ধরে ডাকে, তার অন্য কেউ একজন নাম করে ধরে ডাকে, কেউ বাবু সোনা বলে ডাকে। তো ব্যাপারটা হচ্ছে একই, কুইক রেশিও, লিকুইড টেস্ট রেশিও, লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, তিনটে জিনিসের মানে একই, নামগুলো শুধু আলাদা আলাদা, আর কিছুই না। এটার ফর্মুলা কি? কুইক অ্যাসেট বাই কুইক লায়াবিলিটি। কি ফর্মুলা? কুইক অ্যাসেট বাই কুইক লায়াবিলিটি। ঠিক আছে, ফেভিকুইক থেকে কুইক এসছে, কুইক মানে তাড়াতাড়ি, ফাস্ট। কুইক অ্যাসেট বাই কুইক লায়াবিলিটি, তাহলে কুইক অ্যাসেটের ফর্মুলা কি দাদা? কারেন্ট অ্যাসেটের থেকে স্টকটা আর প্রিপেড এক্সপেন্সেসটাকে মাইনাস করে দাও, তাহলে কুইক অ্যাসেট বেরিয়ে যাবে। আর কুইক লায়াবিলিটি কি করে বেরোবে? কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করে দাও, তাহলে কুইক লায়াবিলিটি বেরিয়ে যাবে। বোঝা গেল না? গেল না? অঙ্ক যখন হবে তখন আরো ক্লিয়ার হবে কনসেপ্ট, তাহলে অঙ্ক ছাড়া কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার হওয়ার নয়। তাই ফর্মুলাগুলোকে লিখে না, তারপর অঙ্কের দিকে আসবো। অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই, অঙ্ক হবে, আর এখান থেকে এমসিকিউ 100% আসবে, 100% শিওর শট আসবে এখান থেকে এমসিকিউ। স্ক্রিনের উপরে দিচ্ছি, এই অঙ্কটা করাবো হচ্ছে কারেন্ট রেশিও আর কুইক রেশিও। অঙ্কটার মধ্যে অ্যাসেটস লাস্টের 4টে আছে, ইনভেন্টরিজ, কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরিজ আছে, ক্যাশ আছে, ডেটর্স আছে, বিল রিসিভেবল। সব কটাকে প্লাস করলে হয় 1,30,000। কারেন্ট রেশিও ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট গুলো সব প্লাস করলাম, প্লাস করলে হচ্ছে 1,30,000। কারেন্ট লায়াবিলিটি, এবার লায়াবিলিটিতে দেখো তিনটে জিনিস হবে। কি কি হবে না? ব্যাংক ওভারড্রাফট হবে, ক্রেডিটার্স হবে, আর বিলস পেয়েবল হবে। তিনটে জিনিস অ্যাড করে 1,20,000 হচ্ছে। ডিভাইড করলাম 1.08:1, এইটা আমার বেরোলো হচ্ছে কারেন্ট রেশিওর অ্যান্সার। এরকম ভাবে তোমাদের এমসিকিউ দেবে, অপশন দিয়ে দেবে 4টে, তোমাদেরকে ঠিক করতে হবে। কুইক রেশিওর ফর্মুলা কি দাদা? কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক প্লাস প্রিপেড এক্সপেন্সেস, আর কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এই যে কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক প্লাস প্রিপেড এক্সপেন্সেস, এটাকে আরেকটা নাম বলা হয় লিকুইড অ্যাসেট। কি নাম বলা হয়? লিকুইড অ্যাসেট। আর যখন কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করে দেবো তখন ওটাকে বলা হয় লিকুইড লায়াবিলিটি। লিকুইড লায়াবিলিটি।
তাহলে আমি লিকুইড অ্যাসেট বার করার জন্য কারেন্ট অ্যাসেট তো আমরা জানি 1,30,000, তার থেকে স্টক আর প্রিপেড এক্সপেন্সেসটা বাদ দিয়ে দিই। প্রিপেড এক্সপেন্সেস বইয়ের মধ্যে দেওয়া নেই, দেখতে পেয়েছো তোমরা? স্টক দেওয়া আছে, স্টকের ভ্যালু কত দেওয়া আছে? স্টকের ভ্যালু দেওয়া আছে 50,000 টাকা, দেখতে পেয়েছো? তো আমি কারেন্ট অ্যাসেট থেকে স্টকটাকে মাইনাস করে দিলাম, আর কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফটের ভ্যালুটা মাইনাস করে দিলাম। 80,000 বেরোলো, কাটাকুটি করলে হয় 1:1। তাহলে আমার কুইক রেশিওর অ্যান্সার বেরিয়ে গেল 1:1 এবং কারেন্ট রেশিওর অ্যান্সার বেরিয়ে গেল 1.08:1। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এই যে লিকুইড রেশিও আমরা শেখালাম, এই লিকুইড রেশিও 3-4টা আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক করবে, অ্যান্সার জানাবে কমেন্টে।